জামালপুরবাসীর কাছে কৃতজ্ঞ যে বিগত 17 বছরে স্বৈরাচার পতনের আন্দোলনে, জনগণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রতিটি কর্মসূচিতে জামালপুরবাসী জুলুম নির্যাতন উপেক্ষা করে আমার সাথে রাজপথে থেকেছে। জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে নারী। সেই নারীদেরকে উন্নয়নের বাইরে, উপার্জনের বাইরে রেখে বাংলাদেশের উন্নয়ন কখনোই টেকসই হওয়া সম্ভব না বলে আমরা মনে করি। অন্যায়, অপকর্ম, গুন্ডাকাতি, লুটতরাজ, জুলুম নির্যাতন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল আজকে বাংলাদেশের রাজনীতিকে অনেকটাই নিশ্চিহ্ন। গেল বছরে 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী একটি সরকারের পতন ঘটে এবং এই সরকারের বিদায়ের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এবং সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একটি আলোচনা তৈরি হয় এবং সেই আলোচনায় কিন্তু মত দ্বিমত এবং নানা রকম ধোঁয়াশা তৈরি হয়েছিল এবং নির্বাচন আদৌ হবে কিনা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। তবে সর্বশেষ বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই কিন্তু সারা দেশব্যাপী রাজনৈতিক নেতৃবৃন্দ, পাশাপাশি সাধারণ যারা ভোটার রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, সবাই কিন্তু নির্বাচনমুখী, ভোটমুখী উৎসব তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই সারা দেশেই কিন্তু যারা মনোনীত প্রার্থী তারা তাদের স্ব স্ব আসনগুলোতে প্রচারণা চালাচ্ছে। ভোটারদের আকৃষ্ট করতে নানা রকম প্রতিশ্রুতি নিয়ে কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং ভোটাররাও এই প্রচারণাকে তারা উৎসব মুখর ভাবেই কিন্তু গ্রহণ করে নিচ্ছে। বিশেষ করে যে তরুণ ভোটার রয়েছে, যাদের আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী সরকারের পতন ঘটেছে এবং বিদায় হয়েছে, এই তরুণদের আশাকাঙ্ক্ষা নিয়েও কিন্তু এবারে মুখ্য প্রচারণার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের বিষয়টি এখানে প্রাধান্য পাচ্ছে। আর এদিক থেকে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রচারণায় কিন্তু খুব সরগরম অবস্থায় রেখেছে। আমরা দেখছি যে ভোটারদের কাছে তারা দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে এবং তাদের সমস্যা সম্ভাবনার কথাগুলোও কিন্তু তারা শুনছেন। এই দিক থেকে জামালপুরের যে 5টি সংসদীয় আসন, সেই সংসদীয় আসনগুলোতেও কিন্তু বেশ জোরে সোরে প্রচারণা চলছে এবং তারা দিনরাত প্রার্থীরা ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি নিয়ে। আর এই মুহূর্তে আমি রয়েছি জামালপুর 5 সদর আসনে এবং আমার সাথে রয়েছেন জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ সেলিম মামুন। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তিনি নির্বাচনী কেমন প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের কাছে, সাধারণ মানুষদের কাছে তার নির্বাচনী প্রতিশ্রুতি কি, এই বিষয়গুলো নিয়ে তার সাথে আলোচনা করব। জনাব অ্যাডভোকেট শাহ সেলিম মামুন, আপনি দীর্ঘমেয়াদী সময় ধরে সদ্যবিদায়ী সরকারের নানা রকম অনিয়ম এর বিরুদ্ধে কথা বলেছেন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনার কেন্দ্র ঘোষিত যে নানা রকম কর্মসূচিগুলো দিয়েছে, সেগুলোতে আমরা মাঠে দেখেছি এবং নানা রকম মামলা হামলা, হয়রানির শিকার হয়েছেন। তারই ফলশ্রুতিতে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আপনাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তো প্রার্থী তো হলেন, তো তারপরেও কি নির্বাচন নিয়ে আপনাদের দলের বা আপনার কোনো সংশয় বা শঙ্কা, ষড়যন্ত্র আপনি দেখছেন কিনা? ধন্যবাদ। আমি প্রথমত আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে এবং আমাদের প্রিয় প্রতীক ধানের শীষের পক্ষ থেকে সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসলে এই নির্বাচনটি আমরা মনে করি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল। গত 17 বছর বুড্ডাকাত, লুটেরা, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতার মস্তদে গিয়ে নির্বাচনকে কুক্ষিগত করে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত রেখেছিল। গত 17 বছরে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রগুলোকে দলীয়করণের মধ্য দিয়ে দলীয় যন্ত্রে পরিণত করা হয়েছিল। সর্বোপরি আওয়ামী লীগের কাছে বাংলাদেশের মানুষ দাসত্বে পরিণত হয়েছিল। আমরা সেই দাসত্বের জিনজির মুক্ত করে বাংলাদেশকে একটি সঠিক পথে চালানোর জন্য আমরা বারবার বলেছি যে এই বাংলাদেশকে যদি আগামী দিনে আমরা জনগণের কল্যাণের বাংলাদেশ রূপান্তর করতে চাই, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প কোনো পথ নেই এবং সেই নির্বাচনটি কখনোই দলীয় সরকার দিয়ে সম্ভব না। যে কারণে আমরা স্বৈরাচার পতনের আন্দোলন করেছি। এই আন্দোলন করার কারণে আমাদের 4,500 নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে। আমাদের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে দীর্ঘদিন জেলখানায় রাখা হয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে আসার সুযোগ দেয় নাই, সাজা দিয়ে। এই সব মিলিয়ে এত জুলুম নির্যাতনের পরেও আমরা এই সংগ্রাম চালিয়ে গেছি।
আল্লাহ পাকের অশেষ রহমত, সর্বশেষ ছাত্রদের যে ন্যায্য দাবি বৈষম্য বিরোধী কোটা সংস্কার, সেই আন্দোলনটি যখন স্বৈরাচার গুলি চালিয়ে দমন করার চেষ্টা করেছে, আমাদের প্রিয়তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সেই ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল এবং অন্যান্য রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আন্দোলনটি সরকার পতনের এক দফা আন্দোলন প্রায় স্বৈরাচারের পতন হয়। আজকে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশকে আগামী দিনে আমরা জনগণের কল্যাণে জনগণের কাছে জবাবদিহিমূলক বাংলাদেশ করতে চাই। ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের সাথে আলোচনা করে রাষ্ট্র সংস্কারে 31 দফা যে চিন্তা ভাবনা, সেই পরিকল্পনা, সেটি জাতির সামনে উপস্থাপন করেছেন। আমরা সেই স্বপ্ন নিয়ে আগামী দিনে অগ্রসর হচ্ছি যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যদি নির্বাচিত হতে পারে, তাহলে এই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে এদেশের তরুণ, যুবক, ছাত্র, সকল পেশা শ্রেণীর মানুষের কল্যাণে এই বাংলাদেশকে সামনে এগিয়ে যাওয়া। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে 5 আগস্টের সরকার পতনের পরে যখন সারা বাংলাদেশের মানুষ নির্বাচনের দিকে দাবিত, নির্বাচন নিয়ে যখন মানুষ অপেক্ষার প্রহর গুনছে, তখন আমরা দেখছি যে নির্বাচন নিয়ে নানা রকম ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। প্রথমে বলা হয়েছে যে আওয়ামী লীগের বিচার আগে করতে হবে, তারপর নির্বাচন। আওয়ামী লীগের বিচার বাংলাদেশের রাজনীতি যদি কেউ চায়, সবচেয়ে বেশি চায় বিএনপি, কারণ বিএনপি গত 17 বছরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আর ছাত্রদের যে জীবন গেছে সেইখানেও কিন্তু বিএনপি তাদের পাশে ছিল। যে আমরা বিচার চাই, বাট আমরা চাই যে বিচার এবং নির্বাচন প্রক্রিয়া একই সাথে চলবে, যেটি বর্তমানে চলছে। এছাড়াও যে সমস্ত ধোঁয়াশা তৈরি করা হয়েছে, গণভোট বা পিআর পদ্ধতি, আমরা মনে করি সেগুলোর অবসান ঘটিয়ে সরকার ইতিমধ্যে নির্বাচনের যে প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি 2026, সেটিকে সামনে রেখে এখন জনগণ আমরা মনে করি যে নির্বাচনমুখী, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করে তারাও নির্বাচনমুখী হয়ে গেছে। এখন নির্বাচনের একটি ইমেজ তৈরি হয়েছে, একটি আমেজ তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা নির্বাচনের মাঠে জনগণের কাছে যাচ্ছি। আমাদের 17 বছর যে ত্যাগ সংগ্রাম, সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছি যে বিএনপি ক্ষমতায় গেলে জনগণের কল্যাণের বাংলাদেশ হবে। তারপরেও আমরা মনে করি যে এই নির্বাচন নিয়ে আমরা শঙ্কামুক্ত না এই কারণে যে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আমরা একটা বাস্তবতা দেখি, যে বাংলাদেশের সমসাময়িক দুটি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি, সেখানে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অন্যায়, অপকর্ম, ডাকাতি, লুটতরাজ, জুলুম, নির্যাতন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল আজকে বাংলাদেশের রাজনীতিকে অনেকটাই নিশ্চিহ্ন। এখন তারা বলতে গেলে মানে গুপ্ত দলের পর্যায়ে চলে গিয়েছে। বাট আমরা মনে করি যে তারা এই নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে এবং তারা নির্বাচন বানচাল করার একটি প্রক্রিয়া থাকবে, এটা আমাদের ধারণা। একই সাথে আওয়ামী লীগের রাজনীতিতে আজকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার কারণে বাস্তবতা হচ্ছে যে বিএনপির সমসাময়িক জনপ্রিয় এবং শক্তিশালী কোনো রাজনৈতিক শক্তি নাই, যে কারণে অন্যান্য কিছু কিছু রাজনৈতিক দল যাদের নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা খুব কম, তারাও হয়তো এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত থাকতে পারে। সব মিলিয়ে আমরা ষড়যন্ত্রকে উড়িয়ে দিচ্ছি না, বাট আমরা নির্বাচনী মাঠে জনগণের মধ্যে যে আমেজ আমরা দেখছি, আমাদের দলীয় নেতাকর্মীরা যেভাবে স্বতঃস্ফূর্ত মাঠে ময়দানে কাজ করছে, আমরা মনে করি যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী একটি নির্বাচন আমরা যে প্রত্যাশা করছি, সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে যথাসময়ে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। তো সেই ক্ষেত্রে বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা রাষ্ট্র সংস্কারের চিন্তা ভাবনা বা পরিকল্পনা উপস্থাপন করেছেন, সেখানে কিন্তু বাংলাদেশের প্রতিটি পেশা শ্রেণীর মানুষকে নিয়ে স্বপ্ন তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এদেশের যুব সমাজ, তরুণ সমাজ, যেটা আমরা বলি যে আসলে আমাদের এই দেশের জাতির ভবিষ্যৎ এই যুব সমাজ, তরুণ সমাজ, এই যুব সমাজ, তরুণ সমাজকে বিচ্ছিন্ন রেখে, বাইরে রেখে কিন্তু এই বাংলাদেশ অগ্রযাত্রা চিন্তা করার কোনো সুযোগ নাই। সেখানে বিএনপি বলেছে যে আগামীদের বিএনপি ক্ষমতায় গেলে মেধার ভিত্তিতে চাকরি হবে, শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস করা হবে। সেখানে বলা হয়েছে যে যুব সমাজ, তরুণ সমাজদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক তৈরি করে তাদেরকে বিশ্বের বিভিন্ন দেশে চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তারপরেও বেকারত্ব থাকলে সেখানে রাষ্ট্রীয়ভাবে ভাতা প্রদান করাতে হবে, যাতে যুব সমাজ, তরুণ সমাজ বিকটগ্রস্ত হয়ে না পড়ে। পাশাপাশি এখানে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের কথা বলা হয়েছে, এখানে শ্রমিকদের ন্যায্য মজুরির কথা বলা হয়েছে। সর্বোপরি বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে নারী। সেই নারীদেরকে উন্নয়নের বাইরে, উপার্জনের বাইরে রেখে বাংলাদেশের উন্নয়ন কখনোই টেকসই হওয়া সম্ভব না বলে আমরা মনে করি। সেখানে বিএনপি কিন্তু নারীদেরকে নিয়েও একটি পরিকল্পনা সেই 31 দফায় উপস্থাপন করেছে।
যে বিএনপি ক্ষমতায় গেলে নারীদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যেটির মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাদেরকে ঋণ দিয়ে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সাথে সম্পৃক্ত করা হবে। সেইখানে আমার নির্বাচনী আসন জামালপুর সদর 5, আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, বিএনপির কাছে কৃতজ্ঞ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর 5 আসনে ধানের শীষ প্রতীকে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সহ বিএনপির কাছে কৃতজ্ঞ। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, জামালপুরবাসীর কাছে কৃতজ্ঞ যে বিগত 17 বছরে স্বৈরাচার পতনের আন্দোলন, জনগণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রতিটি কর্মসূচিতে জামালপুরবাসী জুলুম নির্যাতন উপেক্ষা করে আমার সাথে রাজপথে থেকেছে। আমি মনে করি যার সুবাদে আজকে আমার মনোনয়ন পাওয়ার মতো সুযোগ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে জামালপুরের যুব সমাজ, তরুণ সমাজকে আগামী দিন একটি সাথে নিয়ে আমি জামালপুরে একটি মাদক মুক্ত সুন্দর জামালপুর প্রতিষ্ঠা করতে চাই। সেখানে আমার অতীত অভিজ্ঞতা রয়েছে, আমি দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের সাথে জড়িত। আমি ক্রীড়াঙ্গনকে সচল করতে চাই, ক্রীড়াঙ্গনের সাথে যুব সমাজ, তরুণ সমাজকে সম্পৃক্ত করতে চাই। জামালপুরে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করে তাদের কর্মসংস্থানের বিষয়টি আমি যতটুকু সম্ভব সেই দিকে আমরা ধাবিত হতে চাই এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। জামালপুরের শিক্ষার প্রসারতা ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে আছি, সেই ক্ষেত্রে আমরা হয়তো সুনির্দিষ্ট পদক্ষেপ নেব কিভাবে জামালপুরের শিক্ষার প্রসারতা ঘটানো যায়। সর্বোপরি জামালপুর একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ জামালপুরে রূপান্তর করতে চাই। আর মহিলাদের ক্ষেত্রে আমি যদি বলতে চাই, আমি পৌরসভায় মেয়র থাকাকালীন সময় 11 বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। সেখানে বিভিন্ন এলাকার মহিলাদেরকে নিয়ে আমরা সেই এলাকায় সমিতি গঠন করেছি। সেই সমিতির নেতৃত্বে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করেছি। সেইখানে পাকা ল্যাট্রিন সহ নির্মাণ করা সহ, টিউবওয়েল সহ আমরা রাস্তার উন্নয়ন কাজ করেছি এবং তাদের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড করার মাধ্যমে মহিলাদের নেতৃত্বের বিকাশ ঘটেছে। আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আমি যদি আল্লাহ আমাকে কবুল করে আমি জামালপুর সদর এমপি নির্বাচন করতে পারি, তাহলে জামালপুর সদরের মহিলাদেরকে নিয়েও আমি তাদের নেতৃত্ব বিকাশ, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড এবং অন্যায় অপকর্মের বিরুদ্ধে তাদেরকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব, যার মধ্য দিয়ে নেতৃত্বের বিকাশ ঘটবে মহিলাদের ক্ষেত্রে। এবং একটি বাস্তবতা, মহিলারা যত বেশি শিক্ষিত হবে, যত বেশি উপার্জন ক্ষমতা হবে, তত বেশি নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। এই প্রত্যাশা নিয়েই আমি আগামী দিনে জামালপুরের নারীদের কল্যাণে কাজ করতে চাই। আর একটি বিষয় আমি খুব খোলামেলায় বলতে চাই যে একটি বিষয় লক্ষণীয়, যে আজকে যদি জামালপুরের অবস্থা বিবেচনা করি, গত জুলাই আগস্ট আন্দোলনে জামালপুরের 18 জন ঢাকায় শহীদ হয়েছে। এর মধ্যে ছাত্র রয়েছে, এর ভিতরে শ্রমিক রয়েছে, এর ভিতরে যুবক রয়েছে। তা আমি যে কথাটি বলতে চাচ্ছি, এখানে আমাদের একজন প্রিয় ছোট ভাই ঢাকা ক্যান্টনমেন্ট স্কুলের ছাত্র, 10ম শ্রেণীর ছাত্র ছিল সাখাওয়াত সদ্য, সে কিন্তু বিএনপি পরিবারের সন্তান। একইভাবে অন্যান্য যারা আছে তারাও কিন্তু বিএনপি পরিবারের সন্তান। কাজে এই আন্দোলন বিএনপিকে বিচ্ছিন্ন করে চিন্তা করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি। হ্যাঁ, এখানে ছাত্রদের অগ্রাধিকার অনেক বেশি এবং তাদের জীবনে সবচেয়ে বেশি গিয়েছে। এটিকে সম্মান জানিয়ে আগামী দিনের ছাত্রদেরকে নিয়ে, আগামী দিনের যুবক তরুণদের নিয়ে আমি জামালপুরটাকে সুন্দর জামালপুরে রূপান্তর করতে চাই। আমি দীর্ঘদিন এখানে কাজ করেছি, গত 17 বছর মাঠে ময়দানে এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, ক্রীড়াঙ্গন সকল কিছুর সাথে আমার সম্পৃক্ততা আছে। আমি বিশ্বাস করি যে আগামী দিনে আমি সুযোগ পেলেই জামালপুরকে একটা সুন্দর জামালপুর রূপান্তর করতে পারবো। আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাই যে সদ্যবিদায়ী সরকার দীর্ঘমেয়াদে ছিল, তো আপনি একজন বিএনপির নেতা এবং প্রার্থী হিসেবে তাদের এই বিগত সময়ে জামালপুরের উন্নয়নকে কিভাবে মূল্যায়ন করবেন এবং আপনি নির্বাচিত হলে সেই ক্ষেত্রে আপনার ভূমিকাটা কি হবে? আর একটি বিষয় হচ্ছে যে শেষ যেটা প্রশ্ন, যে আপনার এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আপনি কোন দলকে আপনার শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করছেন বা করেন কিনা? না, দেখুন, এখানে আসলে গত 17 বছর বাংলাদেশের মানুষকে অনেক স্বপ্ন দেখানো হয়েছে। আমি যদি এভাবে বলি যে জামালপুর সদরে গত 30 বছর প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ আওয়ামী লীগ, যেখানে আমরা এমপি নির্বাচিত হতে পারি না, সেইখানে মানুষের যে প্রত্যাশা আমি মনে করি সেটির বিন্দুমাত্র তারা পূরণ করতে পারে নাই। বরং এখানে উন্নয়নের নামে কিছু কর্মকাণ্ড হয়েছে, যেটা উন্নয়নের চেয়ে এখানে দুর্নীতি বেশি হয়েছে, লুটতরাজ বেশি হয়েছে, যে কারণে আসলে উন্নয়ন নিয়ে বাংলাদেশের জামালপুরের মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। আমার বিশ্বাস আমি যদি নির্বাচিত হতে পারি, জামালপুর সদর একটি বড় নির্বাচনী এলাকা, এখানে আমাদের 15টি ইউনিয়ন রয়েছে, যেখানে রাস্তাঘাট বা যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। জামালপুরের উন্নয়ন যদি আমরা সার্বিকভাবে বিবেচনা করি, তাহলে জামালপুর সাথে ঢাকার যে সংযোগ সড়ক জামালপুর টাঙ্গাইল এবং জামালপুর ময়মনসিংহ, এটিকে 4 লেনে রূপান্তর করা ছাড়া আসলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কখনোই উন্নয়ন সম্ভব না।
যে এখানে এটি আমার পরিকল্পনায় রয়েছে যে এটিকে দুটিকে ফুল লাইনে রূপান্তর করা, আমাদের ইউনিয়নগুলোতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, এবং সদরের 15টি ইউনিয়নের মধ্যে 2টি ইউনিয়ন নদীর কারণে সেটি আমাদের থেকে অনেকটাই বিচ্ছিন্ন, যেটিকে চরাঞ্চল বলা হয়। সেইখানে সেতু নির্মাণ করে যদি তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যায়, তাহলে সেই এলাকার মানুষের জীবনযাত্রা পরিবর্তন হবে। সর্বোপরি এইখানে মূল যে বিষয়টি আমি গুরুত্বপূর্ণ মনে করি, যে এখানে শিক্ষার প্রসারতা ঘটানো, এখানে শিক্ষার মান বাড়ানো, এবং এখানে কর্মসংস্থান তৈরি করা, যাতে যুব সমাজ, তরুণ সমাজ সেখানে কর্মসংস্থানের সুযোগ পায়। এবং এই জামালপুরকে আমি ক্রীড়াঙ্গনকে সচল করে আমি মাদকের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করতে চাই, যার মধ্য দিয়ে জামালপুর একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত এবং একটি সিন্ডিকেট মুক্ত একটি সুন্দর জামালপুর প্রতিষ্ঠা করতে চাই। যে জামালপুরের প্রতিষ্ঠার সহযাত্রী আমি জামালপুরের যুব সমাজ, তরুণ সমাজ সহ সকলকে নিয়ে এগোতে চাই। আর পাশাপাশি যেটি বলেছেন যে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা, হ্যাঁ, নির্বাচনকে সামনে রেখে আমরা কাউকে খাটো করে দেখি না, বাট আমরা যেটি বাস্তবতা মনে করি যে বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে বিএনপি এবং আওয়ামী লীগ ছিল প্রতিদ্বন্দ্বী দল। আজকে আওয়ামী লীগের অন্যায় অপকর্মের কারণে আওয়ামী লীগ অনেকটাই রাজনীতি থেকে, নির্বাচন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর পাশাপাশি যে কথাটি আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, যে আপনি যদি বলেন তাহলে আমি এভাবেই বলবো যে গত 24 বছর 25 বছর আমি সার্বক্ষণিক জামালপুরের মাঠে ময়দানে, রাজনৈতিক অঙ্গনে, আন্দোলন সংগ্রামে, ক্রীড়াঙ্গনে, ধর্মীয় আচার অনুষ্ঠানে, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজের সাথে সার্বক্ষণিক সম্পৃক্ত রেখেছিলাম। যেখানে আমি মনে করি যে এই নির্বাচনকে সামনে রেখে আমি যখন মানুষের কাছে যাচ্ছি, তখন তাদের যে সাড়া পাচ্ছি, আমার বিশ্বাস যে আমি অন্যান্য প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদেরকে মোকাবেলা করে এই সদর আসন বিজয়ী হতে পারবো। জামালপুর মানুষ আমাকে বিজয়ের সুযোগ দিবে এবং আগামী দিনে জামালপুর উন্নয়ন কর্মকাণ্ড করার সুযোগ দিবে বলে আমি মনে করি। ধন্যবাদ। জামালপুর সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহওয়ারেস আলী মামুন যেমনটি বলছিলেন যে নির্বাচন হবে, এটা তারা যেমন প্রত্যাশা করে, একই পাশে শঙ্কাও কিন্তু রয়েছে যে সদ্যবিদায়ী সরকারের যে রাজনৈতিক দল রয়েছে তারা গুপ্ত হামলার মাধ্যমে এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা রয়েছে, এমন শঙ্কাও কিন্তু তাদের রয়েছে। তারপরেও তারা আশাবাদী যে সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন হবে, এবং যদি নির্বাচন সম্পন্ন হয় তাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আর তিনি যদি এই আসন থেকে নির্বাচিত হতে পারেন, তাহলে এই জেলার, বিশেষ করে এই সদর আসনের যে উন্নয়ন রয়েছে সেই উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তরুণদের জন্য তিনি কাজ করবেন, নারীদের জন্য কাজ করবেন, এবং যোগাযোগ ব্যবস্থার বিষয়েও তিনি কাজ করবেন। এবং বিগত সরকারের যারা উন্নয়নের নামে নানা রকম দুর্নীতি করেছে সেটির বিষয়েও তারা কাজ করবেন, যাতে তাদের দুর্নীতির চিত্রটি সাধারণ মানুষের সাথে উন্মোচিত হয়।